তো বন্ধুরা, আজকে আমাদের যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের ওপরে যে সিরিজটা চলছিল, তার আজকে সেকেন্ড পার্ট। ঠিক আছে? তো আজকে এরপর আমরা কিছু খুব ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, যার উপরে একটা কনস্টিটিউশনের ভীষণ বড় ইমপ্যাক্ট পড়েছিল, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? যেটা হচ্ছে একটা নতুন ডক্ট্রিনের জন্ম দেয়, যাকে বলা হয় বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। তো আজকে আমাদের টপিকের বস্তু হবে সেটা। তো আবারও বলে দিই, আমাদের ক্লাসের যে সমস্ত পিডিএফ বা এই ধরনের নোটপত্র যা কিছু, তা আমাদের এই ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ বলে যে অ্যাপটি আছে, সেই অ্যাপটি থেকে তোমরা সবাই ডাউনলোড করতে পারবে। এটা অ্যাপটার নাম। এই অ্যাপটা গুগল প্লে স্টোরে সার্চ করলেই পাওয়া যাবে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং সেখানে ফ্রি ইবুক বা এই ধরনের যাবতীয় যা কিছু খুব সহজেই ফ্রি ভিডিও ডাউনলোড সেকশন বলে একটা ডাউনলোড সেকশন আছে, সেখানে গিয়ে তোমরা সেগুলোকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? যেটা পরবর্তীকালে এই ভিডিওটার সাথে ম্যাচ করে পড়তে সুবিধা হবে। আমি এই দুটো ক্লাস কমপ্লিট হলো, এরপর আমি ওখানে বেসিক্যালি ওই পিডিএফ গুলো আপলোড করে দেব। ঠিক আছে? এরপর তোমরা পেয়ে যাবে এই ক্লাসটার পরে। তো পার্ট টু আমাদের আমাদের পার্ট ওয়ান হয়েছিল, যেখানে আমরা পড়েছিলাম 1951 সালে শঙ্করী প্রসাদ কেস, 1965 সালে সজ্জন সিং কেস এবং 1967 সালে গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব কেস। আমরা এই তিনটে কেস সম্পর্কে পড়েছিলাম। ঠিক আছে? তো বিভিন্ন স্টেপ বাই স্টেপ ওয়াইজ এইগুলোর মাধ্যমে আস্তে আস্তে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যায় কি যায় না, ঠিক আছে, তার উপরে বেসিস করে চলছিল আমাদের সিরিজটা। কারণ এটা থেকেই একটা ওয়াটারশেড, মানে একটা খুব বড় রকম পরিবর্তন আসতে চলেছে। ঠিক আছে? তো গোলকনাথ কেসে আমরা আগের দিন যেটা পড়েছিলাম, 1967-এ গোলকনাথ যে কেস ছিল, সেই গোলকনাথ কেসে সুপ্রিম কোর্ট ফাইনালি বলেই দিয়েছিল যে কনস্টিটিউশনকে কোনোভাবেই অ্যামেন্ড করা পসিবল নয়, কোনোভাবে অ্যামেন্ড করা যাবে না। ঠিক আছে? বাট প্রবলেম একটা খুব বড় আসতে শুরু করলো। সেটা হচ্ছে যে যে ল্যান্ড রিফর্ম অ্যাক্টস গুলো আনা হচ্ছিল, ঠিক আছে, ল্যান্ড রিফর্ম অ্যাক্ট, সেই ল্যান্ড রিফর্ম করতে গেলে কয়েকটা আর্টিকেলকে ভায়োলেট করতেই হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসে। যেমন আর্টিকেল 31-এ বলা আছে, যেটা রাইট টু প্রপার্টি, সেই প্রপার্টি কিন্তু যথেষ্ট পরিমাণে ভায়োলেট হচ্ছিল। তাহলে পরে সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোলকনাথ কেসে যেটা দেখা গেল, গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 1967 কেস, গোলকনাথ আগের দিন পড়িয়েছি, গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। ঠিক আছে? স্টেট অফ পাঞ্জাব এই কেসে 1967-এ যখন সুপ্রিম কোর্ট বলল যে না, তুমি কনস্টিটিউশন পার্লামেন্ট কোনো রকম অ্যামেন্ড করতে পারবে না, এখানে একটা খুব বড় সমস্যা এসে দাঁড়ালো। সেটা হচ্ছে, যদি কনস্টিটিউশনকে রক্ষা করতে হয়, তাহলে পরে আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা কনস্টিটিউশনকে যদি রক্ষা করতে হয়, তাহলে পরে গিয়ে দাঁড়াচ্ছে যে সোশ্যাল ওয়েলফেয়ার, ঠিক আছে, ডিপিএসপি তে যেটা বলা আছে, ঠিক আছে, ওয়েলফেয়ার স্টেট। তো মানুষের ওয়েলফেয়ার করতে গেলে আমাকে আর্টিকেল 31-কে ভায়োলেট করতেই হবে। এবার দুদিকে ডাবল ট্রাভেল হয়ে যাচ্ছে। একদিকে যদি আমি কনস্টিটিউশন বাঁচাতে চাই, তাহলে মানুষের উপকার করা যাবে না, মানুষের ওয়েলফেয়ার করা যাবে না। অর্থাৎ জমি যার যত আছে সেই জমি ততই থেকে যাবে। ল্যান্ড রিফর্ম অ্যাক্টে তো এটাই করা হয়েছিল, সিলিং দিয়ে দেওয়া হয়েছিল এবং যে অধিক জমি সেটা সরকার নিয়ে যারা ভাগ চাষী ছিল তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল। তো অপারেশন বর্গা বলে যেটা ছিল ওয়েস্ট বেঙ্গলে, আমরা এগুলো পরবর্তীকালে ইকোনমিক্স এর জায়গা থেকে পাবো। তো সেই জিনিসগুলো বেসিক্যালি খুব প্রবলেমেটিক হয়ে আসছিল। একদিকে কনস্টিটিউশনকে বাঁচাতে গেলে সাধারণ মানুষের ওয়েলফেয়ার হবে না, মানুষের ওয়েলফেয়ার করতে গেলে কনস্টিটিউশনের ভায়োলেশন হতেই হবে। তাহলে কি করা যায়? এরকম অবস্থায় কেরালার একজন স্বামীজি ছিলেন, ঠিক আছে? তো ওনার যেহেতু যে মন্দিরের ওনার যে প্রিমিসে যে মানে জমি সংক্রান্ত কিছু সমস্যা হয়, ঠিক আছে? তো উনি সুপ্রিম কোর্টে, কেশবানন্দ ভারতী ছিল ওনার নাম কেরালাতে। তো উনি কোর্টে কেস করেন। ঠিক আছে? তো সে পিটিশনার, উনি তো পিটিশনার ছিলেন। তো ওনার তরফ থেকে 1973 তে যখন পিটিশন ফাইল করা হয়,
তখন কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা কেস 1973, এটাতে যখন পিটিশন ফাইল করা হয়, তখন উনি এই পয়েন্টগুলো দেখান যে এটা বেসিক্যালি আমার ভায়োলেশন করছে আমার ফান্ডামেন্টাল রাইটসে, যেটা এতক্ষণ বললাম। ঠিক আছে? এইটাকে চ্যালেঞ্জ করা হয় যে ফান্ডামেন্টাল রাইটসকে বেসিক্যালি ভায়োলেশন হচ্ছে। হ্যাঁ, যদি কেরালা এই কাজটা করে, জমি অধিগ্রহণ করে নেয় এইভাবে জোর করে, সেক্ষেত্রে আমার ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন ঘটছে। ২ নাম্বার, অ্যামেন্ডমেন্ট ২৪, ২৫ এবং ২৯ তম যে অ্যামেন্ডমেন্ট গুলো হয়েছিল, সেগুলো হচ্ছে আনকনস্টিটিউশনাল। যেখানে একটা জিনিস খুব ইম্পোর্টেন্ট বলা হয় যে জুডিশিয়াল রিভিউ করা যাবে না। ঠিক আছে? যদি এরকম কোনো আইন বানানো হয়, পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে যে যদি এরকম জমি অধিগ্রহণ মানে এই যে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট কে আ ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি কোনো রকম কোনো ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন হয়, সেক্ষেত্রে কোনো ভায়োলেশন হলে বা অন্যান্য কোনো ভায়োলেশন হলে সেক্ষেত্রে সেই জিনিসটাকে বেসিক্যালি করা যাবে না। ফান্ডামেন্টাল রাইটস এর মানে ভায়োলেশন এর জন্য সুপ্রিম কোর্টে কেস করা যাবে না। এটা বলা হয়। তো বেসিক্যালি একটা শিডিউলও তৈরি করে নেয়। ঠিক আছে? তো যাই হোক, আমি এখন ওটাতে যাচ্ছি না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয় যে সুপ্রিম কোর্টে জুডিশিয়াল রিভিউ যদি না থাকে এবং সেপারেশন অফ পাওয়ার, এসওপি যেটাকে বলা হয়। এসওপি, সেপারেশন অফ পাওয়ার মানে হচ্ছে যে জুডিশিয়ারি, ঠিক আছে? লেজিসলেচার এবং এক্সিকিউটিভ, এদের ৩ জনের মধ্যে পাওয়ারের সেপারেশন থাকবে। একে অপরের, আমরা আমেরিকানটা নিই। তো সেখানে বলা হয়েছে যে ওয়াটার টাইট সেপারেশন, মানে একে অপরের কোনো ম্যাটারে কোনোভাবে ইন্টারফারেন্স করবে না। তো আমাদের এটা নয়, বাট আমাদের জুডিশিয়াল চেকস অ্যান্ড ব্যালেন্স, ডক্ট্রিন অফ চেকস অ্যান্ড ব্যালেন্স এর উপরে কাজ করে। যাই হোক, সেটা পরের কথা। তো সেই সেপারেশন অফ পাওয়ার সেটাও ফলো হচ্ছে না। ঠিক আছে? এবং পার্লামেন্টের কিছু লিমিটেড অ্যামেন্ডিং পাওয়ার থাকা উচিত। যে অ্যামেন্ডিং পাওয়ার তার উপরে লিমিট থাকা উচিত। ঠিক আছে? পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারে, বাট তার যে অ্যামেন্ডিং যে ক্ষমতা সেটার উপরে একটা লিমিটেশন থাকা উচিত। যেটা আমাদের বেসিক স্ট্রাকচারকে নষ্ট করছে এসেনশিয়াল ফিচার হিসেবে। মানে আমাদের যে বেসিক, আসছি ব্যাপারটা কি বেসিক স্ট্রাকচার পরে বলছি। তো এরকম ভাবে কেসটা করা হয় এবং এই রাইট টু প্রপার্টি যেটা বললাম আর্টিকেল ৩১ এ, সেটাকে ফান্ডামেন্টাল রাইটস এবং সেটাকে টেকেন অ্যাওয়ে করা যায় না। ঠিক আছে? শুধুমাত্র ডিউ প্রসেস অফ ল দিয়ে করা যায় না। ঠিক আছে? যে আমি শুধু আমার যে ল আছে, সেই ল দিয়ে আমি একটা কিছু তৈরি করলাম, পার্লামেন্টে পাস করিয়ে নিলাম। ঠিক আছে? দুটো জিনিস হয়। ডিউ প্রসেস অফ ল এবং প্রসিডিওর এস্টাবলিশড বাই দ্য ল। তো শুধুমাত্র আমি এইভাবে কিছু একটা করলাম, করে একটা কোনো আইন পাস করিয়ে নিয়ে আমি আমার ফান্ডামেন্টাল রাইটস কে ছিনিয়ে নেওয়া যেতে পারে না, আমার ফান্ডামেন্টাল রাইটস কে। ঠিক আছে? তো এটাই বলা হলো যে ফান্ডামেন্টাল রাইটসটা আমার নিয়ে নেওয়া হচ্ছে। তো এই ৪ টের উপরে বেসিস করে কেশবানন্দ ভারতী স্টেট অফ কেরালার এগেইনস্ট এ পিটিশন ফাইল করে। তো সেই পিটিশন হওয়ার পর গভর্নমেন্টের তরফ থেকে কি, কেরালার গভর্নমেন্টের তরফ থেকে আর্গুমেন্ট দেওয়া হয় যে 368 এ বলা আছে, সেই সময় 368 এ বলা ছিল যে পার্লামেন্টের ক্ষমতা, যে অ্যামেন্ডিং প্রসিডিওর আছে সেটাতে পার্লামেন্টের ক্ষমতা। ঠিক আছে? তো আ সেখানে বলা হয় যে পার্লামেন্টের যথেষ্ট ক্ষমতা আছে যদি প্রপার ওয়ে ফলো করা হয়। ঠিক আছে? যদি প্রপার ওয়ে ফলো করা হয়, অর্থাৎ ১ম এ আ আপার হাউস বা লোয়ার হাউস, তারপরে আপার হাউস, তারপরে প্রেসিডেন্টের সিগনেচার। এইভাবে যদি প্রেসিডেন্টের অ্যাসেন্ট পাওয়ার পর আল্টিমেটলি যদি একটা বিলকে অ্যাক্টে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, ঠিক আছে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, সেটা থেকে যদি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিণত করা যায়, তাহলে তাতে ক্ষতি কি আছে? তাতে তো ক্ষতি কিছু নেই। আমাদের তাহলে তো পাওয়ার আছে। আমরা তো প্রপার যে প্রসিডিওর সেটা তো ফলো করছি। নিজের ইচ্ছেই তো কিছু করছি না। তো এটা গভর্নমেন্টের তরফ থেকে আর্গুমেন্ট দেওয়া হয়। ঠিক আছে? তারপরে বলা হয় রাইটস ক্যান বি রেগুলেটেড। বলা হয় যে কোন রাইট, যতগুলো রাইট আছে কোন রাইটই আল্টিমেট নয়। ঠিক আছে? সেটার উপরে কিছু রেগুলেশনস লাগানো যেতে পারে। প্রত্যেকটা রাইটস এর উপরে কিছু রেগুলেশনস, কিছু কোন রাইটই কিন্তু অ্যাবসোলিউট নয়। যে আমার আছে মানে আমি যা খুশি করতে পারি। যেমন আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এ কি বলা হচ্ছে? যে আমার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছে।
এবার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছে মানে আমার কোনো স্পিচের কারণে যদি আমার কোনো দেশের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঠিক আছে? কোনো যদি ইন্টারন্যাশনাল ইস্যু তৈরি হয়, কিছু যদি হয়, সেক্ষেত্রে আমার ফ্রিডম অফ স্পিচকে কিন্তু আটকানো যেতে পারে, রেগুলেট করা যেতে পারে। এটা বলা হয়েছিল। পাবলিকের মানে একটা বৃহত্তর সমাজের স্বার্থে কোনো ফান্ডামেন্টাল রাইটস কে কিন্তু রেগুলেট করা যেতে পারে। আর্টিকেল 21 কে যায় না, রাইট টু লাইফ। ঠিক আছে? তো বৃহত্তর স্বার্থে কিন্তু এটা করা যেতে পারে। এটা তাহলে বলা হচ্ছে যে রাইটস ক্যান বি রেগুলেটেড। এবং তৃতীয় নম্বরে বলা হচ্ছে যে সোশিও ইকোনমিক জাস্টিস, যেটা একটু আগেই বললাম, যে আমরা নট এ মেয়ার পুলিশ স্টেট। আমরা পুলিশ স্টেট নই যেখানে শুধুমাত্র শাসন থাকবে কিন্তু মানুষের কোনো রকম কোনো ওয়েলফেয়ার থাকবে না। আমাদের ডিপিএসপি তে কি বলা হয়েছে? আমরা ওয়েলফেয়ার স্টেট, যেখানে সাধারণ মানুষের ওয়েলফেয়ারের কথা বলা হয়েছে। তাহলে আমরা শুধু তো পুলিশ স্টেট নয়, আমরা ওয়েলফেয়ার স্টেট। তাহলে তো কিছু ভায়োলেশন করতেই হবে আমাকে কনস্টিটিউশনে, তাই না? কিছু তো ভায়োলেশন আনতেই হবে। তো সেই জন্য বেসিক্যালি আমার অ্যামেন্ডমেন্টের দরকার পড়বে। এবং 4 নম্বরে বলা হলো লেজিসলেটিভ কম্পিটেন্স। ঠিক আছে? তো সোশ্যাল জাস্টিস লস মেড টু প্রমোট সোশ্যাল জাস্টিস অ্যান্ড রিডিউস পভার্টি ওয়ার জাস্টিফাইড অ্যান্ড ওয়েল উইদিন পার্লামেন্টস কম্পিটেন্স। তো বলা হলো যে কোনো যদি তৈরি করা হয় সোশ্যাল জাস্টিস দেওয়ার জন্য, আমরা যে প্রিয়াম্বেলে পড়েছি না, জাস্টিস 3 রকমের জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। তো সোশ্যাল জাস্টিস দিতে গিয়ে যদি, এবং সোশ্যাল জাস্টিস মানে কি, এবং যদি ইকোনমিক্যাল জাস্টিস, এটাকে রিডিউস পভার্টি বলার জায়গায় এটাকে আমি ইকোনমিক্যাল জাস্টিসও বলতে পারতাম। তো সোশ্যাল জাস্টিস এবং ইকোনমিক্যাল জাস্টিস দেওয়ার জন্য যদি পার্লামেন্টকে কিছু করতে হয় তো পার্লামেন্ট সেটা করতে পারে, তার সেই লেজিসলেটিভ কম্পিটেন্স আছে। ঠিক আছে? গভর্নমেন্ট এটা আর্গুমেন্ট দেয়। ঠিক আছে? তাহলে রিফর্ম নিডস এ পার্লামেন্ট দ্যাট ইজ ফ্রি টু অ্যামেন্ড। তাহলে পার্লামেন্টের যে ক্ষমতা, সে যথেষ্ট এবং সে ফ্রি, যথেষ্ট ফ্রি কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার জন্য। দেন আসছে ভার্ডিক্ট। ভার্ডিক্ট কি এসেছিল? এটা আমাদেরকে মানে ভীষণ সুন্দরভাবে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, ব্যাপারটাকে বুঝে রাখতে হবে। তো সুপ্রিম কোর্টে 6-7 মেজর, 7:6, মানে এটা বেসিক্যালি হচ্ছে যে টোটাল 13 জন 13 জাজেস ছিলেন। তো 13 জনের মধ্যে 17 জন ফরে এবং 6 জন এগেনস্টে ভোট দিয়েছিলেন। তো খুব মার্জিনালি বেসিক্যালি কেসটা পাস হয়ে যায়। তো সুপ্রিম কোর্ট কি বলে? সুপ্রিম কোর্ট এখানে আমাদের যেটা লাস্ট আমরা কি পড়েছিলাম, যে গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব যে কেস ছিল, সেই গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব যে কেসে 1967-এ কি হয়েছিল না, বলেছিল যে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যেতে পারে না, কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যাবে না, সেটাকে পুরো উল্টে দেওয়া হলো। ঠিক আছে? সেটাকে পুরোপুরিভাবে উল্টে দিল গোলকনাথ কেসে। ঠিক আছে? এই সরি, কেশবানন্দ ভারতী কেসে। দিয়ে বলা হলো যে পার্লামেন্টের যথেষ্ট পাওয়ার আছে অ্যামেন্ড করার কনস্টিটিউশনকে। বাট দ্যাট পাওয়ার ইজ নট অ্যাবসোলিউট। বাট এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলা হলো যে এই পাওয়ারটা, এই ক্ষমতাটা কিন্তু অ্যাবসোলিউট নয়। মানে আমি যা খুশি তাই করব চেঞ্জ, আমি এটাও করতে পারি না। মানে আমি পারমিশন দিলাম, বাট তোমাকে আমি অ্যাবসোলিউট পারমিশন দিলাম না। ঠিক আছে? যে তুমি যেমন করে খুশি কনস্টিটিউশনকে ওলটপালট করে দেবে, আমি এটাও মানবো না। কি বলা হলো? যে ক্যানট ডিস্ট্রয় দ্য কনস্টিটিউশনাল বেসিক স্ট্রাকচার। এই বেসিক স্ট্রাকচারটা তাহলে কি জিনিস? আমরা ধরে নিলাম এটা একটা চেয়ার। ঠিক আছে? এটা একটা টেবিল। ঠিক আছে? যার এটা একটা পা, এটা একটা পা, এটা একটা পা, এখানে আরেকটা পা আছে, এখানে আরেকটা পা আছে, এখানে আরেকটা, এখানে আরেকটা। এই পা গুলোর ওপরে এই গোটা টেবিলটা দাঁড়িয়ে আছে। ধরে নিই এটা একটা বড় সে রাজকীয় ডাইনিং টেবিল, যার এতগুলো পা আছে। এবার আমার মনে হলো যে এই পাটা আর এই পাটা আমি খুলে নেব। আমার পছন্দ হচ্ছে না। আমার চলতে ফিরতে গেলে বারবার ওই আমাদের কড়ি আঙুলটাতে, পায়ের ছোট আঙুলটাতে লাগছে, দিয়ে আমার বারবার ব্যথা পেয়ে যাচ্ছি। আমার পছন্দ হচ্ছে না এই পাটা। আমি এই পাটাকে খুলে নেব। আমার পছন্দ নয়। তাহলে যদি আমি খুলে নিই, এই টেবিলটা কি আর দাঁড়াতে পারবে আগের মতো? আগের মতো কি লোড নিতে পারবে? সে কি আর প্রপার ওয়েতে ফাংশনিং, ওর যেটা করার কথা ছিল সে কি করতে পারছে?
পারবে না। তাহলে বেসিক স্ট্রাকচার মানে হলো এই টেবিলটা, এই ওপরের টপটা যদি আমাদের কনস্টিটিউশন হয়, তাহলে এইগুলো হলো তার বেসিক স্ট্রাকচার, তার যে পাগুলো। এগুলোর ওপরেই পুরো কনস্টিটিউশনটা দাঁড়িয়ে আছে। যদি এর একটাও আমি ভেঙে ফেলি বা চেঞ্জ করে দিই অরিজিনাল সিচুয়েশন থেকে, বা আমার মনে হলো যে এটা বেশ মোটা, মোটা ছিল, এরকম পরিধিতে ছিল, আমি এটাকে এরকম ছোট্ট একটা বাঁশের কাঠি দিয়ে দাঁড় করিয়ে দেব। তাহলে কি সে দাঁড়িয়ে থাকতে পারবে? সে একই ব্যাপার হয়ে গেল। থাকা আর না থাকা একই হয়ে গেল। তাহলে সুপ্রিম কোর্ট বলল যে এমন কিছু তুমি পরিবর্তন করতে পারবে না যেটাতে আমার যে কনস্টিটিউশন আছে তার যেটা মূল ভাবনা, তার যেটা আমাদের কনস্টিটিউশন মেকার্সরা যেটা তৈরি করেছিলেন, তার যে মূল এসেন্স ছিল, সেই এসেন্সটাই যেন না চলে যায়। সেটা যেন পরিবর্তন পুরোপুরি আকাশ পাতাল তফাৎ একটা পরিবর্তন যেন না হয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, যেটা করা যাবে না। তুমি এইভাবে করো, বাট এমন করো না যাতে পুরো পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে? তো সেটাই হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার। ঠিক আছে? ফাউন্ডেশনাল স্ট্রাকচার যেটাকে বলা হয়। তো ২য় নম্বরে বলা হলো যে জুডিশিয়াল রিভিউ। ঠিক আছে? কোনো একটা কেস যদি হয়, ঠিক আছে? কোনো একটা কেস ঘটলো, সেখানে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আমরা এপ্লাই করতে পারি যে আমার এই ফান্ডামেন্টাল রাইটসটা ভায়োলেশন হয়েছে। এবার আমি যদি সেটাকে সুপ্রিম কোর্টকে যদি যেতে না দিই, কোর্টে যেতে না দিয়ে আন্ডার আর্টিকেল 32 বা 226 এর আন্ডারে হাইকোর্টে আমি যদি যেতেই না দিই, তাহলে পরে আমার ফান্ডামেন্টালস থাকা, রাইট থাকা আর না থাকা তো একই ব্যাপার হয়ে যাচ্ছে, তাই না? সাপোজ আমাদের যে এখন বিএনএস আছে, বা আগে ছিল যেটা আইপিসি এবং সিআরপিসি, ঠিক আছে? কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এবং ইন্ডিয়ান পেনাল কোড। তো এইটা এখন বিএনএস হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা। তো আমি আগের ইয়েতেই বলছি। সাপোজ ডেকয়েটি বা অ্যাবডাকশন বা রেপ, মার্ডার, যেকোনো কোনো কিছুর জন্য আমাদের যথেষ্ট পরিমাণে লজ আছে। ঠিক আছে? সেগুলো যদি কিছু ঘটে, আমরা সেক্ষেত্রে কি করতে পারি? থানায় গিয়ে কমপ্লেন করতে পারি। বাট সাপোজ যে আমার আইন আছে, বাট থানা পুলিশ নেই বা কোর্ট নেই, তাহলে আমার ওই আইনটা থাকা আর না থাকা দুটোর মধ্যে কি কোনো পার্থক্য থাকছে? অবভিয়াসলি থাকছে না। যদি ইমপ্লিমেন্ট করার মতো কোনো এজেন্সি না থাকে, সেক্ষেত্রে আমার ওই আইনটা না থাকলেও কি না থাকলেও কি, আমি কাকে গিয়ে বলবো যে আমার সাথে এই খারাপ কাজটা ঘটেছে, তার জন্য আমি কমপ্লেন করতে চাই এত নাম্বার আইপিসি সেকশনে? আমি কাকে গিয়ে বলবো যদি কোর্ট বা থানা না থাকে? তাহলে বেসিক্যালি আইন থাকার কোনো মানে থাকে না, মিনিংলেস পুরোপুরিভাবে। ঠিক সেই রকম যদি আমার ফান্ডামেন্টাল রাইটস আছে, বাট ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন হলে আমি কার কাছে যাব? কাকে গিয়ে আমি কমপ্লেইন করব যে আমার এই পার্টিকুলার ফান্ডামেন্টাল রাইটসটার ভায়োলেশন হয়েছে? যদি আমার সেই পথটা না থাকে, তাহলে আমার ফান্ডামেন্টাল রাইটস দেওয়ার প্রয়োজনটা কি? আল্টিমেটলি তো কোনো প্রয়োজনই থাকছে না, তাই না? তো সেই জন্য জুডিশিয়াল রিভিউকে রিঅ্যাফার্মড করা হলো যে জুডিশিয়াল রিভিউকে কোনোভাবেই কেড়ে নেওয়া যাবে না, কোনো অ্যামেন্ডমেন্ট করা যাবে না। ঠিক আছে? কেপ্ট ইটস পাওয়ার টু রিভিউ অ্যামেন্ডমেন্টস। এনি অ্যামেন্ডমেন্ট দ্যাট হার্মস দ্য বেসিক স্ট্রাকচার ইজ আনকনস্টিটিউশনাল। এবং যদি কোনো অ্যামেন্ডমেন্ট এই বেসিক স্ট্রাকচার, অর্থাৎ এই চেয়ারের পায়ের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমরা তাকে আনকনস্টিটিউশনাল বলবো এবং নাল অ্যান্ড ভয়েড করে দেব। অর্থাৎ কি হবে না, সেই আইনটা আর থাকবেই না। সেই আইনটাকে আমরা মানে পুরোপুরিভাবে খারিজ করে দেব। ঠিক আছে? এটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। ভীষণ ইম্পর্টেন্ট এই জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউটা হচ্ছে বেসিক্যালি যদি না থাকে, আমাদের যে জুডিশিয়ারি সেটা টুথলেস টাইগারে পরিণত হয়ে যাবে। একটা বাঘকে কেন ভয় পাই আমরা? তার দাঁত আছে, তার নোক আছে বড়, বড়, তার জন্য ভয় পাই। বাট তার সেই দাঁত এবং নোক যদি আমরা কেড়ে নিই, বাঘ আর ছাগলের মধ্যে তফাৎ কি থাকবে? কিছুই তফাৎ থাকবে না। শুধু একটু বড় সাইজ, এই যা তফাৎ। আমরা গরুকে কি ভয় পাই? কেন ভয় পাই না? কারণ তার আ টুথ বা আ নোক নেই। তো সেই জন্যই। এটা তখন টুথলেস টাইগারে পরিণত হয়ে যাবে এবং এই জুডিশিয়াল রিভিউ এর যে ক্ষমতাটা, এটাই বেসিক্যালি সুপ্রিম কোর্টকে মানে এই দাঁতযুক্ত টাইগার তৈরি করে। ঠিক আছে? বেসিক স্ট্রাকচার, ডক্ট্রিন। এখান থেকে নতুন জন্ম নিল বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার কি বলা হলো না? সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। কিছু ইম্পোর্টেন্ট দেওয়া হলো। যে আমি এটা পরে লিস্ট বানিয়ে দিয়েছি একটা। ভীষণ ইম্পোর্টেন্ট, সবার মুখস্থ থাকা উচিত এই লিস্টটা পুরো। যে কোন, কোন জিনিসগুলোকে বেসিক স্ট্রাকচারের মধ্যে এড করা হয়েছে। তো বেসিক ১ম এ কিছু জিনিস বলা হলো। ১ম এ বলা হলো সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, রুল অফ ল। ঠিক আছে?
separation of power, federalism, fundamental rights from the core framework that must survive every amendment। এবং এই জিনিসগুলোই হচ্ছে আমার এই এক একটা করে পা, ঠিক আছে? যেগুলো মাস্ট সারভাইভ, অবশ্যই যেগুলোকে সারভাইভ করতে হবে, যাতে পরে গিয়ে কি না হয়, আমার পরবর্তীকালে আমার কনস্টিটিউশনটাই মনে না হয় যে পুরো পরিবর্তন হয়ে গেছে, যে এই কনস্টিটিউশন ছিলই না কখনো, ঠিক আছে? এবং ফেট অফ অ্যামেন্ডমেন্টস, তো ২৪ নাম্বার যে অ্যামেন্ডমেন্ট সেটাকে আপহেল্ড করা হয়, তো অ্যামেন্ডিং পাওয়ার সম্পর্কে, এবং ২৫ নাম্বার যে অ্যামেন্ডমেন্ট সেটাকে স্ট্রাক ডাউন করে দেওয়া হয়। কারণ ২৫ নাম্বার অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল এই ধরনের কোনো কিছু যদি অ্যামেন্ড করা হয় সেটাকে জুডিশিয়াল রিভিউ করা যাবে না। তো সেই কারণে ২৫ নাম্বার অ্যামেন্ডমেন্টকে স্ট্রাক ডাউন করে দেওয়া হলো। কিন্তু ২৪ নাম্বার অ্যামেন্ডমেন্টকে আপহেল্ড করেছিল, যেটা ক্ল্যারিফাই করেছিল অ্যামেন্ডিং পাওয়ার। কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যেতে পারে সেই সম্পর্কে ২৪ নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছিল। ঠিক আছে? তো সেটাকে আপহেল্ড করা হলো যে হ্যাঁ, ঠিক আছে, ওটা তুমি রাখো, অসুবিধে নেই। বাট ২৫ টা চলবে না, যে আমি জুডিশিয়াল রিভিউ করতে পারবো না, এটা চলবে না কোথাও। ঠিক আছে? তো সবথেকে বড় কথা, এই যে এতক্ষণ আমরা যেটা পড়লাম যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, ঠিক আছে? এই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন এটা কিন্তু বেসিক্যালি কনস্টিটিউশনে কোথাও মেনশন করা নেই। এটা ভালো করে মাথায় রাখবি। এটা জুডিশিয়াল ইনোভেশন। ঠিক আছে? এটা কিন্তু কনস্টিটিউশনে কোথাও নেই। অনেক সময় প্রশ্নে পড়তে পারে যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন এত নাম্বার আর্টিকেলে মেনশন করা আছে। না, নেই। কোথাও নেই কনস্টিটিউশনে। এটা সুপ্রিম কোর্ট নিজে থেকে ইনভেন্ট করেছে, কেশবানন্দ ভারতী এবং অন্যান্য আরো পরবর্তীকালে সাকসেসিভ যে বিভিন্ন যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট গুলো এসেছিল, যে কেসেস গুলো, সেগুলোর মাধ্যমে ধীরে ধীরে এটা আরো উন্নত হয়েছে, আরো বিভিন্ন জিনিস অ্যাড হতে হতে গেছে। ঠিক আছে? তো সেটা হচ্ছে ব্যাপার। এবার ডক্ট্রিনটা কেন ম্যাটার করে? না, গার্ডিং ডেমোক্রেসি, ফেথ অ্যান্ড ফেডারেশন। ঠিক আছে? এটার কাজ কি? বেসিক্যালি এটার কাজ কি? কি কারণে এই বেসিক স্ট্রাকচারের প্রয়োজন? না, প্রোটেক্টিং দ্য ডেমোক্রেসি। ডেমোক্রেসিকে প্রোটেক্ট করা। সেই জন্য আমাদের দরকার। না, যখন বেসিক্যালি যে আমাদের যে ডেমোক্রেসি আছে, ঠিক আছে? আমাদের যে ডেমোক্রেসি আছে, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন কেন আসছে? না, আমাদের যে ডেমোক্রেসি বেসিক আছে, সেই ডেমোক্রেসি হচ্ছে একটা খুব ইম্পোর্টেন্ট পার্ট। ঠিক আছে? তো সেই ইম্পোর্টেন্ট পার্টটা যদি কোনোভাবে নষ্ট হয়, ঠিক আছে? ডেমোক্রেসি যদি না থাকে, যে আমরা সময় মতো ভোট দিতে পারছি না। ডেমোক্রেসি মানে আমরা ওই উই দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল পড়েছি, বা মানুষ ভোট দিতে পারে, এটাই ডেমোক্রেসি। না, এটা ডেমোক্রেসি নয়। ঠিক আছে? যদিও আজকের এটা টপিক নয়, তবু আমি হালকা করে একটু বলছি যে ডেমোক্রেসি মানে আরো অনেকগুলো ফিচার্স আছে। সেইগুলোকে একত্রিতভাবে সেটাকে তখন ডেমোক্রেসি বলা যায়। যেমন সময় মতো, যেমন ভোট তো রাশিয়াতেও হয়, আ আ চায়নাতেও হয়, বা নর্থ আ কোরিয়াতেও হয়। ঠিক আছে? বাট সেই যে জায়গাগুলোতে ভোট হচ্ছে, তাহলে কি আমরা এই দেশগুলোকে ডেমোক্রেসি বলতে পারি? না, বলতে পারি না। কারণ ডেমোক্রেসির ডেফিনেশনে একটা খুব ইম্পোর্টেন্ট ডেফিনেশন হলো ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে। তো এই কান্ট্রিগুলোতে কিন্তু ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয় না। কিম জং উন 98% প্রবাবলি ভোট পেয়েছে। আই ডোন্ট নো যে বাকি ওই 2% আদৌ তারা আর এই জগতে আছে কি পরপারে পৌঁছে গেছে। আমি জানি না। তো রাশিয়াতে যখনই কেউ অপোজিশনে দাঁড়াতে যায়, তাকে রাইজিন দিয়ে মেরে ফেলার একটা ইয়ে করা হয়। তো বেসিক্যালি ডেমোক্রেসি মানে হচ্ছে যে আমার ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে। ২য় নাম্বার, ডেমোক্রেসি মানে হচ্ছে ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট গভর্নমেন্ট যখন খুশি চাইছে ভোট করবে, যখন চাইছে না ভোট করবে না। অর্থাৎ কখনো ভোট ৫ বছরেও হচ্ছে, কখনো ১৫ বছরেও একবার হচ্ছে। তাহলেও তো বেসিক্যালি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলেও তো লাভ তো কিছু হলো না, তাই না? যদি সময় মতো ভোটই না হয়, তাহলে টাইমলি যে ভোটিং, সেটাও কিন্তু ডেমোক্রেসির একটা খুব ইম্পোর্টেন্ট পার্ট। ঠিক আছে? এরকম অনেক কিছু নিয়ে আছে। আমি এখন যেটুকু এখানে দরকার আমি সেটুকু নিয়েই বলছি। তো এই জিনিসগুলোকে মেইনটেইন করা, ডেমোক্রেসিকে মেইনটেইন করা কে করবে? এটা কে দেখবে? সেটা সুপ্রিম কোর্ট দেখবে। ঠিক আছে? এবং ডেমোক্রেসি যদি গাইডিং ফিচার না হয় আমাদের, আমাদের বেসিক স্ট্রাকচারের ফিচারের মধ্যে না থাকে, তাহলে পরে কি হবে? সুপ্রিম কোর্টে যদি মানে বেসিক ফিচারে না থাকে, তাহলে এটা যদি চলেই যায়, তাহলে কনস্টিটিউশন থাকা আর না থাকা সবই তো এক ব্যাপার হয়ে গেল। আমরা তো ডিক্টেটরশিপ হয়ে যাব। তাই না? ডিক্টেটরশিপ যেখানে কান্ট্রিতে থাকে, সেখানে কনস্টিটিউশন থাকার মানেটাই কি? কোনো মানেই তো নেই। একনায়কত্ব যখন চলবে, একজনই সবকিছু, তখন সেখানে কনস্টিটিউশন তো মিনিংলেস। তাই না? সেখানে কনস্টিটিউশনের কোনো মানেই হয় না, ওরকম কোনো কান্ট্রিতে। তো তাহলে প্রটেক্ট করা, ডেমোক্রেসিকে প্রটেক্ট করা, এটা বেসিক ফিচারের খুব ইম্পোর্টেন্ট অংশ। যাতে তুমি এই
প্রো ডেমোক্রেসিকে প্রোটেক্ট করার যে ফিচার এখানে হাত না দিতে পারো। যেমন এক্সাম্পল ২০২০ সালে বিহারে যখন অ্যাসেম্বলি ইলেকশনের ডেট আসে, তো সেখানে তখন হচ্ছিল যে কথা হচ্ছিল যে না এখন ভোট করা যাবে না। ঠিক আছে? তো ভোট করা যাবে না এরকমটা তো বললে হয় না। কারণ ডেমোক্রেসিকে বাঁচাতে হবে। তো সেই কারণে আমাদের ইলেকশন কমিশন কি করল? তা সত্ত্বেও ভোট কন্ডাক্ট করেছিল। ঠিক আছে? এবং যে প্যান্ডেমিক এর যে মানে বেসিক্যালি সেফটি রেগুলেশনস সেইসব মেইনটেইন করে ফ্রি এবং ফেয়ার ইলেকশন করানো হয়েছিল। তাহলে এইভাবে ডেমোক্রেসিকে প্রোটেক্ট করছে। ২য় নাম্বার সেফগার্ডিং দ্য সেকুলারিজম। সেকুলারিজম হচ্ছে আরেকটা ইম্পোর্টেন্ট। যদি আমার বেসিক স্ট্রাকচার এর মধ্যে সেকুলারিজম না থাকে তাহলে তো সেটা ধর্মীয় একটা দেশে পরিণত হয়ে যাবে। জাস্ট লাইক পাকিস্তান, ইরান এদের মতো হয়ে যাবে। ঠিক আছে? যে ডেমোক্রেসি মানে সেকুলারিজম না থাকলে এই জিনিসগুলো বেসিক্যালি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ? ধর্মনিরপেক্ষতা যদি না থাকে তাহলে ওটা ধর্মীয় একটা দেশে পরিণত হয়ে যাবে। যেমন পাকিস্তানকে মুসলিম এগুলো সব মুসলিম মেজরিটি দেশ এবং এখানে কি হয় সবকিছু আ ধর্মীয় মেনেই করা হয়। তো সেই জিনিসটা আমাদের দেশে তাহলে নষ্ট হয়ে যাবে। কারণ আমাদের এখানে হিন্দু মুসলিম পপুলেশন যথেষ্ট পরিমাণে আছে। তো সেকুলার ক্যারেক্টার রাখাটা ভীষণ জরুরি। ঠিক আছে? ফ্রিডম টু ফলো ফেথ অ্যান্ড স্টে প্রোটেক্টেড এবং আমি আমার যাতে নিজের ধর্মকে ফলো করতে পারি এবং প্রোটেক্টেড থাকতে পারি। ঠিক আছে? যেমন নইলে কি হবে? জার্মানির মতো অবস্থা হবে যেখানে জিউসদেরকে মেরে ফেলা হয়েছিল। ঠিক আছে? শুধুমাত্র তারা জিউস বলে। তো এই জিনিসগুলো বেসিক্যালি রক্ষা করা হচ্ছে আমাদের দায়িত্ব। তো এটা এইজন্য খুব প্রয়োজন সেফগার্ড করা। তো ২০১৯ এ যখন অযোধ্যার ডিসপিউটটা হলো যে এখানে মন্দির হবে না মসজিদ হবে, সেই নিয়ে সুপ্রিম কোর্ট কি বলল? না সুপ্রিম কোর্ট বলল যে এখানে মন্দিরই হবে। বাট মুসলিমরাও যাতে অফেন্ড না হয়, তাদেরকে যাতে আমি মনে হয় না যাতে নেগলেক্ট করছি পুরোপুরিভাবে। তার জন্য তাদেরকেও একটা সেপারেট ল্যান্ড দেওয়া হলো, যাতে করে তারা সেখানে গিয়ে মসজিদ তৈরি করতে পারে। তো এটাই তো ডেমোক্রেসির এই সেকুলারিজম এর নেচার। এটা যদি আমাদের হিন্দু প্রধান দেশ হতো, মানে হিন্দু কান্ট্রি হতো, তাহলে আমরা বলতাম মুসলিমদের কোনো জমি দেওয়াই হবে না। ঠিক আছে? ডাজন্ট ম্যাটার। আমাদের কাছে কোনো ম্যাটারই করত না। জাস্ট লাইক পাকিস্তান। পাকিস্তানে হিন্দু থাকলো কি না থাকলো এবং যেভাবে পারসিকিউশন হচ্ছে তাতে করে পাকিস্তানে আ হিন্দু ধর্ম মোটামুটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তো তাহলে এটা হচ্ছে একটা ব্যাপার। বাট আমাদের দেশে এটা কিন্তু নয়। আমাদের হওয়া উচিতও নয় কোনদিন। ঠিক আছে? সব ধর্ম সমান একইভাবে প্রোটেক্টেড থাকা উচিত। যে যার নিজের ধর্ম পালন করতে যেন কখনো ভয় না পায়। তবেই দেশের উন্নতি হবে। যদি আমি সারাদিন ধর্ম নিয়েই পড়ে থাকি দেশের উন্নতি কেমন করে হবে? তাই না? এবার হচ্ছে প্রিজার্ভিং ফেডারালিজম। ফেডারালিজম মানে কি? না আমাদের যে স্টেট এবং যে আ সেন্টার তাদের কিন্তু উভয়ের নিজের দায়িত্ব থাকবে। ঠিক আছে? একে অপরের ব্যাপারে ইন্টারফারেন্স করবে না। ঠিক আছে? আমাদের স্টেটের কিছু স্টেট সাবজেক্ট আছে, স্টেট সাবজেক্ট এবং কিছু সেন্টারের আছে যেটাকে বলা হয় সেন্ট্রাল সাবজেক্ট। তো সেই ব্যাপারগুলো একে অপরের সাথে যেন আমরা নিজেরা নিজেদের মতো করে মেইনটেইন করতে পারি। যেমন পুলিশ হচ্ছে একটা স্টেট সাবজেক্ট। ঠিক আছে? বা ল্যান্ড হচ্ছে একটা স্টেট সাবজেক্ট। এটাকে আমরা নিজের মতো করে মেইনটেইন করব। এখানে সেন্টার কিন্তু তার কোন রকম কিছু করতে পারবে না। আমার নিজের রাজ্যে আমি আমার প্রয়োজন মতো করে সেগুলোকে মেইনটেইন করব, সেই জিনিসগুলোকে। আবার সেন্ট্রালে যেমন হচ্ছে ডিফেন্স বা আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেসব আছে, ঠিক আছে? বিদেশ নীতি আমাদের। এটাকে কি সেন্টারের স্টেটের কোনো পারমিশন নেওয়া হয়? এক্ষেত্রে সেন্টার যা ঠিক করে সেটাই হয়। তাহলে কেউ কারোর ব্যাপারে নাক গলায় না। বেসিক্যালি একে অপরের সাথে আমরা হচ্ছি অনেকটা কোঅপারেটিভ ফেডারালিজম বলা হয়। ঠিক আছে? ২য় নাম্বার হচ্ছে আপহোল্ডিং দ্য ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস তো সবকিছু। ফান্ডামেন্টাল রাইটস না থাকলে বেঁচে থাকা আর জেলের কয়েদি হয়ে বেঁচে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। আমার যদি ফান্ডামেন্টাল রাইটস না থাকে, একটা মানুষকে জেলের যে টার্ম দেওয়া হয়, তাকে যে এরকম একটা রুমের মধ্যে বন্দি করে রাখা হয় বা ঘুরতেও দেওয়া হচ্ছে, স্টিল সেই জেল টার্ম এবং একটা সাধারণ মানুষ, আমি বা তোমরা যারা শুনছো এই ভিডিও, তাদের মধ্যে ডিফারেন্স কি? বেসিক ডিফারেন্স কি? তাদের মধ্যে বেসিক ডিফারেন্স হলো এই ফান্ডামেন্টাল রাইটস এর। তারা বেসিক যে ফান্ডামেন্টাল রাইটস গুলো সেগুলো থেকে বঞ্চিত হয়। ঠিক আছে? যেমন আমি আর্টিকেল 19 এ বলছি যে আমি ফ্রিলি মুভ করতে পারি ভারতবর্ষের যেখানে খুশি। ঠিক আছে? কিন্তু একজন যে জেলের কয়েদি সে সেটা পারে। তার সেই রাইটস গুলোই কেড়ে তো নেওয়া হয়। তার ফ্রিডমটা কেড়ে নেওয়া হয়। তার ফ্রিডম অফ স্পিচ থাকে না। সে মুভ করতে পারে না। সমস্ত কিছু তার কেড়ে নেওয়া হয়। ঠিক আছে? এবং যদি সে খুব হেনেস কোনো ক্রাইম করে থাকে, খুব আ তাহলে পরে সেক্ষেত্রে কি হতে পারে? তার রাইট টু লাইফ টাও কেড়ে নেওয়া যেতে পারে আন্ডার আর্টিকেল 21 এ।
ঠিক আছে? তো এই জিনিসগুলো তার সাথে করা যেতে পারে। এটাই তো তফাৎ, তাই না? নইলে জেলের থাকতে কি অসুবিধে আছে? খাবার দেওয়া হচ্ছে ওখানে ফ্রিতে, থাকতে ঘুমোতে জায়গা দেওয়া হচ্ছে। তাহলে বেসিক্যালি কোনো ডিফারেন্স তো থাকছে না একজন সাধারণ মানুষের সাথে। না সাধারণ মানুষের সাথে ডিফারেন্স এটাই যে তাদের ফান্ডামেন্টাল রাইটস নেই, আমার ফান্ডামেন্টাল রাইটস আছে। ঠিক আছে? নর্থ কোরিয়ার সাথে আমাদের ডিফারেন্স এটাই। তাদের কোনো ফান্ডামেন্টাল রাইটস নেই, আমার ফান্ডামেন্টাল রাইটস আছে। যদি না থাকতো তাহলে কি হতো? পুরো দেশটাই একটা জেলখানা তৈরি হয়ে যেত। ঠিক আছে? আলাদা করে জেলখানার প্রয়োজন পড়তো না। তো আমাদের আর্টিকেল সেকশন 377 যেটা ছিল আ আইপিসিতে, যেখানে বলা হয়েছিল হোমোসেক্সুয়ালিটি এগুলো একটা অফেন্স ছিল। ঠিক আছে? এগুলোকে আনন্যাচারাল সেক্স বলা হতো। তো সেইরকম কোনো কিছু হলে সেক্ষেত্রে সেগুলো কিন্তু ক্রিমিনালাইজড অফেন্স হয়ে যেত। তো একটা মানুষের নিজের পার্সোনাল স্পেসে সে তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন কিরকম হবে, তার ডিজায়ারস কিরকম হবে সেটা একটা স্টেট কিভাবে ফিক্সড করে দিতে পারে? এটা তো তবে তার ফান্ডামেন্টাল রাইটস, তার যে বেঁচে থাকার অধিকার, আর্টিকেল 21 কে ভায়োলেট করা। আর্টিকেল 21 তো শুধু বেঁচে থাকা নয়, বেঁচে থাকার সাথে ডিগনিফাইড লাইফ নিয়ে বেঁচে থাকা। ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি আমার এগুলোকেই কেড়ে নেওয়া হয়, তাহলে তার সেই বেঁচে থাকার মানে যেটা মূল রসদ, সেটাই আমি কেড়ে নিলাম। ঠিক আছে? অনেকেই নিজের প্রেমিক-প্রেমিকার বিরহে কত কিছুই ভুলভাল কাজকর্ম করে ফেলে। তো এটা তার কাছে আমার আমার কাছে হয়তো খুব আনন্যাচারাল লাগতে পারে যে একজন এরকম সেম আ সেক্স এর ২ জন মানুষ কি করে? বাট তার কাছে সেটা খুব ন্যাচারাল। তাই না? তার কাছে ওটাই ন্যাচারাল। আমার কাছে যেটা আনন্যাচারাল তার কাছে সেটা ন্যাচারাল। তাহলে সেটা যখন আমি প্রকৃতির ঠিক করা জিনিস সেটা তাহলে আমি কিভাবে ইন্টারফারেন্স তার ভেতরে করতে পারি? তো সেইজন্য 377 কে সরিয়ে ফেলা হলো। আনন্যাচারাল সেক্স যেটা ছিল সেটাকে ডিক্রিমিনালাইজ করা হলো। তো এইভাবে আমাদের ফান্ডামেন্টাল রাইটস আপহোল্ড করা হলো। তারপরে যেটা ইউপিতে একটা আইন লাগু করা হয়েছিল, লাভ জিহাদ আইন। ঠিক আছে? লাভ জিহাদ। তো এক্ষেত্রে বলা হলো যে মানে কোনো মুসলিম মেয়ে হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করতে পারবে না বা এরকম কিছু ভাবে একটা প্রপার আইন সাজানো হয়েছিল। সুপ্রিম কোর্ট বলল, ১ম এ হাইকোর্টে গেল। হাইকোর্ট বলল যে এটা কি ধরনের আইন? একজন কে কাকে বিয়ে করবে না করবে না সেটা তার পার্সোনাল ম্যাটার, তার পার্সোনাল স্পেসে। তুমি তখন ইন্টারফেয়ার করতে পারো যদি তাকে জোর করে ধর্মা যে ধর্ম পরিবর্তন, ধর্মান্তিকরণ যেটা ধর্মান্তকরণ সেটা যদি করা হয়, তবে তুমি সেখানে ইন্টারফারেন্স করতে পারো। তার আগে তো তুমি পারো না করতে। তাহলে তুমি এটা কিভাবে করো? তাহলে সেক্ষেত্রে কি করা হলো? ইউপির এই আইনটাকে হাইকোর্ট থেকে ১ম এ স্ট্রাক ডাউন করে দেওয়া হলো যে এরকম আইন হবে না। এটা আর্টিকেল 21 কে ভায়োলেশন করছে। ঠিক আছে? তো এইভাবে বিভিন্নভাবে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস সেটাকে আপহোল্ড করা হয়, প্রটেক্ট করা হয়। এবং কোর্টের কিছু অ্যাকাউন্টেবিলিটি, কিছু কোর্টস অ্যাকাউন্টেবিলিটি এবং স্টেবিলিটি কি এলো? না ১ম এ হচ্ছে এনশিওরিং জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স কে এনশিওর করা হলো। না কি? না কলিজিয়াম সিস্টেম যেটা, যার মাধ্যমে কোর্টের বিভিন্ন যে আ মানে জাজেস গুলো আ নিয়োগ হয়। তো সেক্ষেত্রে কলিজিয়াম সিস্টেমকে তুলে দেওয়ার চেষ্টা করা হয় এবং এনজেএসি অ্যাক্ট চালু করা হয়। ঠিক আছে? তো সেই এনজেএসি অ্যাক্টে কি বলা হয়? না এক্ষেত্রে যে জাজেসরা নিয়োগ হবে সেটা করবে কে? না একটা কমিটি থাকবে, সেই কমিটি থেকে করা হবে যেখানে পলিটিশিয়ানসরাও থাকবে। তো এক্ষেত্রে সেই জাজ হবে যে সেই গভর্নমেন্টকে ফেভার করবে। না হলে সে আর জাজ হতেই পারবে না। তাই না? গভর্নমেন্ট তো কখনোই চাইবে না যে অ্যান্টি গভর্নমেন্ট কোনো জাজ কোর্টে চেয়ারে বসুক। সেটা তো সে কখনোই চাইবে না। স্পেসিফিক্যালি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কখনোই চাইবে না। তাহলে এরকম করা মানে আমরা যে এসওপি পড়লাম যে সেপারেশন অফ পাওয়ার, সেটা তো ভায়োলেশন হচ্ছিল। তার জন্য বলল যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স এটাও কিন্তু একটা বেসিক স্ট্রাকচারের অংশ, যেটাতে হাত লাগানো যাবে না। জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট থাকবে এবং এটা না থাকলে বেসিক্যালি সবকিছু নষ্ট হয়ে যাবে। আল্টিমেটলি সবই নষ্ট, এটা যদি ঠিক না থাকে। ৩য় নম্বরে বলা হলো কনস্টিটিউশনাল স্ট্যাবিলিটি। ঠিক আছে? তো ক যে কনস্টিটিউশনাল স্ট্যাবিলিটি মানে বেসিক্যালি দ্য কোর ফিচার্স স্টে কনসিস্টেন্ট ওভার টাইম গিভিং কন্টিনিউইটি ইন গভর্নেন্স। ঠিক আছে? তো বেসিক্যালি যেটা বলছে যে আমাদের যে কোর ফিচার আছে, যে কনস্টিটিউশনাল স্টেবিলিটি আছে, যে কনস্টিটিউশনের যে একটা স্টেবল
অবস্থা রয়েছে। ঠিক আছে? এবং সেই গভর্নেন্স এর ক্ষেত্রে যে স্টেবিলিটি সেটাকে প্রপার ওয়েতে মেইনটেইন করতে হবে। ঠিক আছে? যেমন প্রাইভেসিকে ফান্ডামেন্টাল রাইট বানানো হলো। কেন? না বেসিক্যালি যদি প্রাইভেসি আমার ফান্ডামেন্টাল ধর আমি আমার ওয়াইফের সাথে আমরা ফোনে কথা বলছি। সাপোজ আমার ওয়াইফ আছে, আমি তার সাথে ফোনে কথা বলছি। ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে না আমি তার সাথে যে পার্সোনাল কথা বলছি সেটা গভর্নমেন্ট শুনছে ওই দিক থেকে। তাহলে আমার ফান্ডামেন্টাল রাইটস কোথায় রইল? আমার তো সেটা ভায়োলেট হয়ে গেল। আমার এইভাবে বেঁচে থাকা কি যায়? পসিবল? ঠিক আছে? আমার স্টেবিলিটি রইল লাইফে? কিছুই তো থাকছে না। তাই না? তাহলে এটা করা যাবে না। ৩য় নাম্বার বলছে প্রিভেন্টিং অথরিটেরিয়ানিজম। যদি আমার কোনো কোয়েশ্চেন গভর্নমেন্টকে আমি যদি কোয়েশ্চেন না করতে পারি, ঠিক আছে? তাহলে সেটা আর ডেমোক্রেসি থাকে না। সেটা অথরিটেরিয়ানিজম হয়ে যায়। ঠিক আছে? যেখানে গভর্নমেন্টকে কোয়েশ্চেন করা যায় না। গভর্নমেন্ট যা করছে সেটাতেই আমাকে হ্যাঁতে হ্যাঁ, নাতে না দিতে হয়। তাহলে সেটা আর ডেমোক্রেসি থাকে না। তাই গ গভর্নমেন্টের যে অথরিটেরিয়ানিজম সেইটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টের যে মানে সর্বোচ্চ হওয়া এবং কোয়েশ্চেন করার অধিকার এটা থাকা খুব প্রয়োজন। ঠিক আছে? তাহলে কি বলা হলো যে amending power the doctrine keeps the government accountable. তো গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল রাখতে হবে। তাকে উত্তর দিতে হবে যে কেন তুমি এই কাজটা করলে? কেন E20 ফুয়েল দিয়ে গাড়ির আমাদের এরকম নষ্ট হচ্ছে? 20% কেন ইথানল মেশানো হচ্ছে? প্রশ্নের জবাব দিতে হবে তোমাকে। ঠিক আছে? তুমি বাধ্য। ইউ আর অ্যাকাউন্টেবল। কারণ আমরা ভোট দিয়ে তোমাকে নিয়ে এসেছি। তাই তুমি আমাদের কাছে অ্যাকাউন্টেবল। এবার এটা তো আমরা প্রশ্ন করতে যাই না। এটা প্রশ্ন করার কাজ হচ্ছে মোস্টলি কাজ হচ্ছে যারা আমাদের এমপিস রা থাকে। ঠিক আছে? বিশেষ করে যারা অপোজিশন এর এমপিস। সেই অপোজিশন এর এমপিস দের কাজ হচ্ছে কারণ তারা আমাদেরকে রিপ্রেজেন্ট করছে পার্লামেন্টে। তাই তাদের কাজ হচ্ছে কোয়েশ্চেন করা। তুমি কোয়েশ্চেন করবে যে কেন আপনি এটা করছেন? যে গভর্নমেন্ট পাওয়ারে আছে তাকে কোয়েশ্চেন করবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট ফর দ্য ফিউচার। এবার লাস্ট ওয়ান যেটা বলছে যে ফিউচার, ফিউচারে যাতে সবকিছু সুরক্ষিত থাকে। ফিউচারে আমরা যে 1973 তে ওটা হয়েছিল। ঠিক আছে? কেস 1 অ্যান্ড ভারতী কেসে বেসিক ফিচার এলো। এবার আমাদের জন্ম তার অনেক পরে। তখন আমরা অলমোস্ট কেউ জন্মাইনি। ঠিক আছে? এট লিস্ট এই ক্লাসে আমরা যারা এগুলো শুনবো বা আমরা কেউ জন্মাইনি তখন। তার অনেক পরে আমরা জন্মেছি। বাট স্টিল আমরা কিন্তু সেই ১৯৭৩ সালের ভার্ডিক্ট এর যে গুনাগুন বা ফল সেটা আমরা কিন্তু এখনো লাভ করছি। কেন? না বেসিক্যালি সেই সময়ই তৈরি করে দেওয়া হয়েছিল যে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। তো বর্তমানে পরবর্তীকালে তো গভর্নমেন্ট চেঞ্জ করে দিতে পারত। আজকে কবে হয়েছে ১৯৭৩ সালে। ঠিক আছে? তাহলে অলমোস্ট কত বছর হয়েছে? ওইদিকে হচ্ছে ২৭ বছর আর এইদিকে হচ্ছে ২৬ বছর। তাহলে 43 ইয়ার্স হয়ে গেছে। এই 53 ইয়ার্স হয়ে গেছে। তাহলে 53 ইয়ার্স এ তো অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারত। বাট তা তো হয়নি। কেন হয়নি? না বেসিক্যালি এটাই সুরক্ষিত করে দিয়ে যাওয়া হয়েছে আমাদের ফিউচার এর জন্য। আগামী আরো ৫৩ বছরেও কিছু হবে না। নিশ্চিন্তে থাকবো আমরা। এবং আমাদের যে ডেমোক্রেসি তাকে সিল্ড করে দেওয়া হয়েছে। ঠিক আছে? এ লাস্টিং সিল্ড ফর দ্য ডেমোক্রেসি। ডেমোক্রেসি যাতে ইনট্যাক্ট থাকে। আইডেন্টিটি অফ দ্য পলিটি। তো সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন থাকবে। ঠিক আছে? যেটা বলা হলো কনস্টিটিউশনে সবসময় কনস্টিটিউশনে যে আ মানে কনস্টিটিউশনের সুপ্রিমেসি থাকবে। তার নিচে সবাই থাকবে। কনস্টিটিউশনের উপরে কেউ নয়। নো ওয়ান অ্যাবভ দ্য কনস্টিটিউশন অর দ্য ল। ঠিক আছে? তারপরে বলা হলো সেকুলার ক্যারেক্টার এটা বলেছি একটু আগেই বোঝালাম। আরেকবার লেখা হয়ে গিয়েছে। এবার হচ্ছে সোভরেন ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান যে আমাদের ফিচার্স মেইন ৩ টে সোভরেন মানে আমরা স্বাধীন, ডেমোক্রেসি বোঝালাম একটু আগে। রিপাবলিকান ফিচার মানে আমাদের যে হেড অফ দ্য স্টেট আমাদের হেড অফ দ্য স্টেট কে? হ্যাঁ? হেড অফ দ্য স্টেট হচ্ছে প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্ট সবসময় ইলেক্টেড হবে। এই ফিচার গুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারি না। এই ফিচার গুলো রাখতেই হবে। এবং লাস্ট ওয়ান যেটা বলছে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। ঠিক আছে? আমাদের দেশের যে ঐক্যবদ্ধতা, ঠিক আছে? সেইগুলোকে আমাদেরকে মেইনটেইন করতে হবে। ইন্টিগ্রিটি কে মেইনটেইন করতে হবে। এই ইন্টিগ্রিটি শব্দটা আমাদের ফান্ডামেন্টাল বলছি। প্রিঅ্যাম্বল এ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ এটাকে যুক্ত করা হয়েছিল ইন্টিগ্রিটি। তো এই জিনিসগুলো আমাদেরকে মেইনটেইন করতে হবে। তবে তো দেশ সুরক্ষিত থাকবে। ইউনিটি রাখবো। ঠিক আছে? আমাদের নিজেদের মধ্যে ধর্মে বিভেদ করে নিজেদের মধ্যে মারামারি করব না আমরা।
এগুলোই বলা হচ্ছে এবং এগুলোই হচ্ছে একটা দেশের গঠনের মূল ভিত্তি। এগুলো যদি নষ্ট হয়ে যায়, দেশটাই নষ্ট হয়ে যাবে। তাই এগুলোই হচ্ছে আমার বেসিক ফিচার। ঠিক আছে? তারপরে হচ্ছে আমার স্ট্রাকচার, পাওয়ার স্ট্রাকচার। তো ফেডারেল ক্যারেক্টার বজায় রাখবো। এগুলো আমি অলরেডি একবার করে পড়ালাম। ফেডারেল ক্যারেক্টার বজায় রাখবো। ঠিক আছে? যে আমাদের এই যে পাওয়ারের যে ভাগ স্টেট এবং সেন্টারের। তারপরে হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম এবং রুল অফ ল, যেটা বললাম রুল অফ ল থাকবে। ঠিক আছে? আইনের শাসন থাকবে আমাদের দেশে। ঠিক আছে? আইন শাসন করবে। মানুষ আইনের উপরে হবে না। মানুষের উপরে আইন হবে। আইনের নিচে সবাই, প্রত্যেকে একেবারে প্রেসিডেন্ট থেকে প্রাইম মিনিস্টার থেকে প্রতিটা মানুষ। ঠিক আছে? সেপারেশন অফ পাওয়ার থাকবে। এটা অনেকবার বললাম। সেপারেশন অফ পাওয়ার বেসিক্যালি যেগুলো বোঝালাম এতক্ষণ সেগুলোই নোটটা। তো আমাদের মধ্যে লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, তাদের মধ্যে সেপারেশন অফ পাওয়ার থাকবে। কেউ কারোর ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। ঠিক আছে? এবং লিমিটেড পাওয়ার টু অ্যামেন্ড। তো পার্লামেন্ট খুব লিমিটেড পাওয়ার থাকবে অ্যামেন্ড করার, যাতে বেসিক ফিচার আমাদের নষ্ট না হয়। এটা দুটো কেসে বলা হয়েছে। মিনার্ভা মিলস কেসে আর কেশবানন্দ ভারতী, দুটোতেই বলা হয়েছে। ঠিক আছে? নেক্সট, রাইটস জাস্টিস কোর্টস। তো জুডিশিয়াল রিভিউ এবং ইন্ডিপেন্ডেন্স কোর্ট মে টেস্ট অ্যামেন্ডমেন্টস। এটা কি একবার হলো? রাইট টু ইকুয়ালিটি, না ঠিক আছে। তো ইলেকশন অ্যান্ড অ্যাক্সেস টু জাস্টিস, এবং আমাদের ফ্রি এবং ফেয়ার ইলেকশন থাকবে। ঠিক আছে? যাতে আমাদের জাস্টিস পাওয়া যায়, আমরা অ্যাক্সেস করতে পারি যে জাস্টিস, এবং ইলেকশন যেটা হবে আমাদের, সেটা ফ্রিলি এবং ফেয়ারলি হবে। বুঝতে পারছিস? যেটা একটু আগে বিহারের কথা বললাম। তো রাইট, ইকুয়ালিটি অ্যান্ড ওয়েলফেয়ার, সেটাও থাকবে। এগুলো আমি প্রত্যেকটাই একটু আগে বলেছি। তো পাওয়ার অফ দ্য হায়ার কোর্টস, হায়ার কোর্টের যে পাওয়ার আছে আর্টিকেল 32 তে, 226 এ, ঠিক আছে? এইগুলোকে কিন্তু কোনোভাবে মেলাইন করা যাবে না। ওকে? তো এই গেল আমার বেসিক যে কনস্টিটিউশনের যে ফিচার গুলো, এবং তাদের কোথা থেকে সেগুলো নেওয়া হয়েছে এখানে তো তোমরা দেখে নিতে পারবে। সেটা হচ্ছে যে আহ, যেমন জুডিশিয়াল রিভিউ কেশবানন্দ ভারতী কেসে এসছে, মিনার্ভা মিলস কেসেও এসছে। তো কোন কোন কেসের মাধ্যমে এই আইডিয়াস গুলো স্ট্রং হয়েছে আমি সেগুলো মেনশন করে দিয়েছি। ঠিক আছে? কিহোটো হলোহান কেস, ঠিক আছে? তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে যেটা ইন্দিরা গান্ধী ভার্সেস রাজ নারিন কেস 1975 এ, ঠিক আছে? মিনার্ভা মিলস কেস, আবার এই যে ইন্দিরা গান্ধী ভার্সেস রাজ নারিন কেস, আমি প্রত্যেকটা কেস মেনশন করে দিয়েছি যে এই ক্যারেক্টারগুলো, এই ফিচারগুলো কোন কোন সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের মাধ্যমে এসছে। ঠিক আছে? কারণ বেসিক্যালি শুধুমাত্র আমি যদি বলি কেশবানন্দ ভারতী কেসেই আমার বেসিক ফিচার সেট হয়েছে, ঠিক আছে? কেশবানন্দ ভারতী কেসেই আমার বেসিক ফিচার সেটা তৈরি হয়েছে, তাহলে ভুল কথা হবে। এটা ধীরে ধীরে বিভিন্ন যে আরো পরবর্তীকালে পরবর্তী সময়ে যে আরো বিভিন্ন রকমের ভার্ডিক্ট এসছে, তার মধ্যে এটা আরো স্ট্রং হয়েছে। ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আর আরেকবার এটা দেখিয়ে দিই যেটা ব্যাপার, এটা হচ্ছে তোমরা এই অ্যাপটা থেকে ডাউনলোড করে নিতে পারবে। এটা হচ্ছে অ্যাপটার নাম ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ। এটা ডাউনলোড করবে, এখান থেকেই সমস্ত কিছু ফ্রিতে পাবে। ঠিক আছে? ভিডিও তো এখানেই পাচ্ছ, ফ্রিতে বাকিটা পেয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হবো। থার্ড সেশন আমি খুব শীঘ্রই আবার নিয়ে আসছি। ঠিক আছে? ফলো করো।